সালামু আলাইকুম। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার শিক্ষার্থী জি বাবা বলো। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রসায়ন বিষয়ের 11 অধ্যায়ের যে অধ্যায়টি আমি শুরু করেছিলাম, আশা করি আজকে আমি অধ্যায়টি শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো। তো তোমাদের গত ক্লাসে ইনশাল্লাহ অ্যালকিন শেষ করে দিয়েছিলাম, যেখানে পলিমারকরণ বিক্রিয়া পর্যন্ত তোমরা শিখেছিলে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকাইন, অ্যালকোহল এবং জৈব অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকাইনকে নিয়ে। অ্যালকাইন এই বিষয়টি তোমাকে মনে রাখতে হবে। এখানে কার্বন কার্বন এরকম তিনটা বন্ধন থাকবে। কার্বন কার্বন তিনটি বন্ধন থাকলে ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইন। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেগুলোকে আমরা কি বলবো? অ্যালকাইন। আসসালামু আলাইকুম। শেখ দি স্কুলের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। আমি জেবা আক্তার, সহকারী শিক্ষক, শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের রসায়ন বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে। আজকে রসায়নের আমরা যে 11 অধ্যায় শুরু করেছিলাম, অনেক বিশাল বড় একটা অধ্যায়, যেটা আসলে শেষ করতে অনেকটা বেশি সময় লাগে। তো সেই অধ্যায়ের আজকে ইনশাআল্লাহ আশা করি টপিকসগুলো শেষ করে দিতে পারবো। তো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হিসাবে থাকবে হচ্ছে অ্যালকাইন, অ্যালকোহল অ্যান্ড জৈব অ্যাসিড। তো অ্যালকাইন যেটা, অ্যালকাইনে মনে রাখতে হবে যে বিশেষ জিনিসটি থাকে সেটা হচ্ছে কার্বনের সাথে আরেকটা কার্বনের তিনটা বন্ধন থাকবে। আমরা অ্যালকেনে দেখেছি কার্বনের সাথে কার্বনের একটা বন্ধন থাকে, অ্যালকিনে দেখেছি যেখানে কার্বন কার্বন দুইটা বন্ধন থাকে, অ্যালকাইনে আমরা দেখব যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন পরিলক্ষিত হবে। তো এই যে ত্রিবন্ধন, এই ত্রিবন্ধন থাকার কারণে এই অ্যালকাইনের কিন্তু আমরা যদি সক্রিয়তার আলোচনা করি যে সবচেয়ে বেশি সক্রিয় কে, আমরা অ্যালকেনকে প্রথমেই বাদ দিব। কারণ হচ্ছে অ্যালকেনে থাকতেছে একক একক সমযোজী বন্ধন, যে বন্ধনটা শক্তিশালী সমযোজী বন্ধন, শক্তিশালী একক সমযোজী সিগমা বন্ধন, যে বন্ধনের কারণে সেই অ্যালকেনকে কিন্তু আমরা ততটা বেশি সক্রিয় দেখিনি, যেখানে একে প্যারাফিন ডাকা হতো। এখন কথা হচ্ছে যে তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কি হয়েছিল? অ্যালকিনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে দুইটা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধনের প্রথম বন্ধনটি হচ্ছে সিগমা পার্টে পাই, আর এই পাই বন্ধনটা হচ্ছে একটা দুর্বলতম বন্ধন। এখন এখানে এসে আমি বলবো যে এখানে কার্বনের তিনটা বন্ধন, তাহলে একটা বন্ধন সিগমা, পরের দুইটা হচ্ছে পাই বন্ধন। তাহলে দুইটা পাই একটা সিগমা, দুইটা পাই, দুইটি পাই বন্ধন আর হচ্ছে একটি সিগমা বন্ধন বিদ্যমান। তাহলে এটা নিশ্চয়ই অ্যালকিনের তুলনায় অধিক বেশি সক্রিয় হবে, হওয়ার কথাও তাই, কিন্তু আসলে হয় না। তার প্রধান কারণটা কি? তার প্রধান কারণটা হচ্ছে এখানে দুইটা পাই আর একটা সিগমা, অর্থাৎ দুইটা পাই বন্ধন তোমাকে ভাঙতে হবে, একটা না। তাহলে একটা ভাঙতে যত শক্তি লাগে, দুইটা ভাঙতে তার থেকে কি লাগবে? অধিক শক্তির প্রয়োজন হবে। তাহলে নিশ্চয়ই এই বন্ধনটা আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এ কারণে এই বন্ধনটাকে আমরা, এই অ্যালকাইনকে আমরা অ্যালকেনের জন্য অধিক সক্রিয় বলছি না। তাহলে বেশি সক্রিয় হচ্ছে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে যাচ্ছে অ্যালকেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সক্রিয়তা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো হচ্ছে এই যৌগটা কিভাবে প্রস্তুত বা প্রিপারেশন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা অ্যালকিনের প্রস্তুতি, তোমাদের বইয়ে কেবলমাত্র একটা প্রস্তুতি দেওয়া আছে। সেটা কি? ক্যালসিয়াম কার্বাইড CaCO2। এই ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে আমি যখন পানি যোগ করব, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে আমি যখন পানি যোগ করছি, তখন তাকে বলা হচ্ছে সেখানে প্রস্তুত হবে কি? অ্যালকাইন, অর্থাৎ ইথাইন বা অ্যাসিটিলিন। আর উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি লক্ষ্য করলাম? আমরা লক্ষ্য করলাম
ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন আমরা পানি যোগ করছি তখন উৎপন্ন হচ্ছে কি অ্যালকাইন অর্থাৎ ইথাইল, আর উৎপন্ন হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা না বললেই না, ইথাইল আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। ইথাইলের আরেকটা নাম কি অ্যাসিটিলিন। তো আমরা ইথাইলের আরেকটা কি নাম জানলাম অ্যাসিটিলিন। এখন তোমাদেরকে আমি একটু নামকরণটা বলে নেই। এখানে আমরা অ্যালকিনের যে নামকরণগুলো শিখেছিলাম, এখানে যা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা নামের সাথে একটা আইন যুক্ত হবে। অর্থাৎ এখানে হবে হচ্ছে মিথেন বাদ যাবে, কারণ এখানে 2 নম্বর কার্বন থেকে শুরু হয়। এখানে নামকরণগুলো এমন হবে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হ্যাপটাইন, অক্টাইন, ননাইন। তবে তোমাদের অ্যালকাইন গ্রুপ সম্পর্কে তোমাদেরকে অনেক বেশি ডিটেলস আলোচনা নেই, এখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা দিয়ে শেষ করা হয়েছে, কারণ অ্যালকাইন গ্রুপটা আসলে উচ্চতর ক্লাসের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে অ্যালকাইনের প্রস্তুতিটা শিখে ফেললাম। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া সমূহ। অ্যালকেনের বিক্রিয়া মনে রাখবে, অ্যালকিন আর অ্যালকেন একদম সিমিলারিটি বিক্রিয়াগুলো দেয়। তাহলে সিমিলারিটি বিক্রিয়ার মধ্যে প্রথমে হচ্ছে হাইড্রোজেন সংযোজন, তারপরে হচ্ছে ব্রোমিন সংযোজন, 3 নম্বরে হচ্ছে পানি সংযোজন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কয়টা বিক্রিয়া দেখলাম? হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, আর একটি হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে যা ঘটবে সেটা হচ্ছে আমরা যখন যে কোনো অসম্পৃক্ত যৌগ যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, আবারও বলছি, আমরা যখনই যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগ যেখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, অর্থাৎ 2টা বন্ধন অথবা 3টা বন্ধন থাকে, সেই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে আমরা যখনই হাইড্রোজেন নিব তখন মনে রাখতে হবে এই 2টা বন্ধন অথবা এই 3টা বন্ধন ভেঙে যাবে, ভেঙে সেখানে একক বন্ধন গঠিত হবে। আবারও বলছি, কথাটা রিপিট করছি, যে যখনই আমরা কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে হাইড্রোজেন সংযোজন করাবো তখন সেখানে কি হবে প্রিয় শিক্ষার্থীরা, যে দ্বিবন্ধন অর্থাৎ যে 2টা বন্ধন ছিল সেটা ভেঙে একটা বন্ধন, আর যেখানে 3টা বন্ধন ছিল সেই 3টা বন্ধন ভেঙে একটা সিঙ্গেল বন্ধনে পরিণত হবে। অর্থাৎ প্রত্যেকটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে অ্যাসিটিলিন বা ইথাইন নিয়েছো, ইথাইনের সাথে তুমি হাইড্রোজেন দিবা। তাহলে প্রথমে যখন হাইড্রোজেন দিবা তখন অ্যাসিটিলিন থেকে উৎপন্ন হবে হচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে ছিল অ্যালকাইন, অ্যালকাইন থেকে এখানে হবে অ্যালকিন। তুমি যখন পুনরায় এটার সাথে হাইড্রোজেন দিবা তখন উৎপন্ন হবে হচ্ছে অ্যালকেন। আমরা কি বুঝতে পেরেছি? এখানে প্রথমে অ্যালকাইন থেকে হবে অ্যালকিন, তারপরে হবে অ্যালকেন, তারপরে কি হবে অ্যালকেন। প্রিয় শিক্ষার্থীরা আবারও লক্ষ্য করো, অ্যালকাইন থেকে তুমি যখন প্রথমে নিচ্ছ হাইড্রোজেন সংযোজন দিচ্ছ উৎপন্ন হচ্ছে অ্যালকিন, অ্যালকিন থেকে তুমি যখন আবার পুনরায় হাইড্রোজেন সংযোজন করবে তখন উৎপন্ন হবে অ্যালকেন। তার মানে এই বিক্রিয়াটা আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, CH ত্রিপুর বন্ধন CH, এখানে 1 মোল ছিল, এখানে 1 মোল ছিল। তাহলে আমরা ডাইরেক্টলি যদি 2 মোল হাইড্রোজেন দেই তাহলে এখানে উৎপন্ন হবে CH3, অর্থাৎ এখানে ছিল হচ্ছে ইথাইন, ইথাইন থেকে উৎপন্ন হবে ইথেন, ইথাইন থেকে উৎপন্ন হবে কি ইথেন। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি আশা করি, যে কোনো অসম্পৃক্ত অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিশিষ্ট যৌগ থেকে যৌগের সাথে যখন আমরা হাইড্রোজেন সংযোজন ঘটাচ্ছি তখন সেখান থেকে উৎপন্ন হবে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিবন্ধন থাকলেও একক বন্ধনে চলে যাবে, ত্রিবন্ধন থাকলেও সেটা একক বন্ধনে চলে যাবে। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে খুবই সহজ, এটা হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে আছে তো, ব্রোমিনের কালার, পানির কালারটা ছিল লাল বর্ণের, সেই যে লাল বর্ণের থাকা পানি ব্রোমিন
আমি যখন এখানে ব্রোমিনকে যুক্ত করব, খেয়াল করো, ব্রোমিনকে যুক্ত করব, তখন ব্রোমিনকে যুক্ত করলে এটার বর্ণ ছিল লাল। এখানে এই যে আমি বলেছি প্রত্যেকটা বন্ধন কিসে যুক্ত হবে, যখনই কোনো সংযোজন বিক্রিয়া হচ্ছে এগুলো এরকম সিঙ্গেল চলে আসবে। তাহলে এখানে একটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, এখানেও একটা ব্রোমিন, এখানেও একটা ব্রোমিন। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি কার্বনের দ্বিবন্ধনগুলো ভেঙে, ত্রিবন্ধনগুলো ভেঙে সিঙ্গেল বন্ধনে পরিণত হয়ে যাবে। তখন অবস্থাটা হবে এরকম। এটাকে এইভাবে না লিখে এভাবেও লেখা যায়, Br2, এখানে CH Br2। তবে যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই জন্য আমি ভেঙে এভাবে দেখিয়ে দিলাম। এখানে ব্রোমিন কয়টা আছে? 4টা। 4টা হলে তাকে বলা হয় টেট্রা। কি বলা হয়? টেট্রা ব্রোমো। ব্রোমিন আছে এর জন্য ব্রোমো, টেট্রা ব্রোমো ইথেন। এটার নাম কি? টেট্রা ব্রোমো ইথেন। এই যে লাল কালারটা এখানে হয়ে যাবে বর্ণহীন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ম্যাডাম ব্রোমিনো অ্যালকিনো দেখলাম ব্রোমিনের লাল বর্ণ পানিকে সাদা করে দিল, বর্ণহীন করে দিল, আবার অ্যালকাইনও তার ব্রোমিনের লাল বর্ণ পানিকে সাদা করে দিল। তাহলে ম্যাডাম আমি কিভাবে বুঝবো যে এটা অ্যালকিন না অ্যালকাইন? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের অ্যান্সার আমি যদি তোমাদেরকে দিতে যাই তাহলে উপরের ক্লাসের একটা পরীক্ষার সাথে তোমাদেরকে পরিচিত করতে হবে। সেটা হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে এই অ্যালকিন আর অ্যালকাইনকে আলাদা করা হয়। এখন যেহেতু আমরা ক্লাস 9-এর বা 10-এর তোমাদেরকে আমরা ক্লাস নিচ্ছি, অর্থাৎ আমরা আমাদের মাধ্যমিক লেভেল পড়ছি, এজন্য আমরা শুধুমাত্র এইটুকুই আমরা শিখলে চলবে। ওটা হায়ার লেভেলে, আমরা হায়ার লেভেলে যে ওটা শিখবো। তবে মনে রাখতে হবে ওখানে তোমাদের এই দুইটা যোগের আলাদা আলাদা পার্থক্য তোমাদের শিখতে হবে। এখন আমরা শুধু সম্পৃক্ততাটা জেনে নেই, যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত কিভাবে আলাদা করা যায়, অর্থাৎ একক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন কিভাবে আলাদা করা যায়। ব্রোমিন পানি দিয়ে লাল কালারটাকে যখন সে বর্ণহীন করে দিচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি? বর্ণহীন যৌগে পরিণত হচ্ছে, তখন সে তার অসম্পৃক্ততা, অর্থাৎ তার মাঝে দ্বিবন্ধন আছে অথবা তার মধ্যে ত্রিবন্ধন আছে এটা জানান দিচ্ছে যে আমি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখে ফেললাম পানি সংযোজন, ব্রোমিন সংযোজন, আমরা শিখলাম হাইড্রোজেন সংযোজন আর ব্রোমিন সংযোজন। এবার আমরা শিখব পানি সংযোজন। অ্যালকিনের পানি সংযোজন আর অ্যালকাইনের পানি সংযোজনের মধ্যে একটু ছোট্ট পার্থক্য হচ্ছে, প্রথমত তাদের প্রভাবকগুলো ভিন্ন এবং তাদের উৎপাদক পদার্থ ভিন্ন। অ্যালকাইনের সাথে যখন পানি সংযোজন দিব, যখন আমি অ্যালকাইনের সাথে পানিকে সংযুক্ত করছি তখন মনে রাখবে এখানে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট ব্যবহার করা হয়, মার্কিউরিক সালফেট। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন ভেঙে যায় তখন এখানে উৎপন্ন হয় হচ্ছে অ্যালডিহাইড। এখানে ছিল ইথাইন, এটা উৎপন্ন হয় অ্যালডিহাইড তথা ইথানল। অ্যালডিহাইড সেটা উৎপন্ন হয় ইথানল, অর্থাৎ অ্যালডিহাইডের উৎপাদন, এটা একটা উৎপাদন প্রস্তুতি বলতে পারো। অ্যালডিহাইডের প্রস্তুতি যদি পরীক্ষায় চলে আসে কখনো, তখন তোমরা এটা দিলেও চলবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের মাঝখানে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, যদিও এটা আমি চলমান 10ম শ্রেণীর জন্য ভিডিও ক্লাসটি দিচ্ছি, এটা কিন্তু যারা পরীক্ষার্থী আছো, অর্থাৎ যাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তাদেরও কিন্তু এই অধ্যায়টি অন্তর্ভুক্ত। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করব যারা এসএসসি পরীক্ষা দিবে তারাও এই ক্লাসটি সমভাবে দেখে উপকৃত হবে, এই জন্য ক্লাসটি তোমরা দেখবে। এখন আমরা অ্যালকাইনের বিক্রিয়া শিখে ফেললাম, আমাদের অ্যালকাইনের যাবতীয় বিষয় শিক্ষা শেষ। এখন আমরা শিখব হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল, যেখানে অ্যালকোহলে OH মূলক থাকবে, হাইড্রক্সিল মূলক থাকবে, এর সাধারণ সংকেত CnH2n+1 OH। এইটুকু হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল মূলকের সাথে তোমার যুক্ত হবে OH মূলক, অ্যালকাইল মূলকের সাথে তোমার যুক্ত হবে OH মূলক। এটার নামগুলো খুব মজার, মিথান হয়ে যাবে নল যুক্ত হবে, তাহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। একটা কথা মনে রাখবা,
কার্বনের সংখ্যা মিথ 1, ইথ 2, প্রপ 3, বিউট 4, এটা ভুলে গেলে চলবে না। এইগুলোর সাথে জাস্ট তার যখন কার্যকরী মূলকগুলো চেঞ্জ হচ্ছে, যখনই তার কার্যকরী মূলকগুলো চেঞ্জ হচ্ছে, নামগুলো চেঞ্জ হচ্ছে, ওটার সাথে ব্যালেন্স করে। সো এটা তোমাকে মনে রাখতে হবে। অ্যালকোহলের সাথে আমাদের OH মূলক যুক্ত হয়েছে। অ্যালকোহলে আমাদের সেই যে আমরা শিখেছিলাম আমাদের কি যেন অ্যালকিনগুলো, সেই অ্যালকেনের সাথে, অর্থাৎ অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন কমে যায় তখন আমরা বলি অ্যালকাইল। সেই অ্যালকাইলের সাথে আমরা যখনই অ্যালকোহলের OH মূলকটা যুক্ত করে দিব তখন তার নামের সাথে যুক্ত হবে কি? নল। কি যুক্ত হবে? নল। নামগুলো এমন হবে কিছুটা, মিথানল অর্থাৎ মিথেন সাথে OH, ইথানল C2H5OH, এইরকম হবে তাদের সংকেত এবং নামগুলো, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, অক্সানল, ননানল। আমি জানি তোমরা পারবে। এবারে আসো এটার প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থী, এটার প্রস্তুতি তোমরা অলরেডি অ্যালকিনে শিখে এসেছো। আমরা অ্যালকিনে দেখেছিলাম যে আমরা যখনই অ্যালকিনের সাথে পানি যুক্ত করি ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 অ্যাটমসফিয়ার চাপ আর 60 অ্যাটমসফিয়ার চাপে, তখনই কিন্তু সেখানে তোমার অ্যালকোহল উৎপন্ন হয়েছিল। অর্থাৎ ইথিনের পানি সংযোজন বিক্রিয়াটাই হচ্ছে মূলত অ্যালকোহলের প্রস্তুতি। এইবার আমরা আরেকটা প্রস্তুতি শিখব যেটা আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে this is called alkyl bromide। ব্রোমিন আছে এজন্য এটাকে ব্রোমাইড বলা হচ্ছে। আচ্ছা, এরপর এখানে অ্যালকাইল CH3CH2 সাথে ব্রোমিন, তাহলে এটাকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে এটার নাম মিথেন, ইথেন, ইথ, তার এর নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। এটার নাম কি? ইথাইল ব্রোমাইড। এটার নাম কি? ইথাইল ব্রোমাইড। CH3CH2Br, CH3CH2Br, Br ব্রোমিন থাকার কারণে ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। এটার নাম কি? ইথাইল ব্রোমাইড। এই ইথাইল ব্রোমাইডের সাথে আমি দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার, উৎপন্ন হবে CH3CH2OH, ইথানল, আর সাথে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড। এভাবে আমরা অ্যালকোহলের প্রস্তুতি করতে পারি। তাহলে আমরা অ্যালকোহলের প্রস্তুতি শিখে গেলাম। অ্যালকোহলের পর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড আমরা শিখে ফেলেছি, এজন্য আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা অ্যালডিহাইডকে চিনে এসেছি। আবারও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একটু আগে আমরা যে বিক্রিয়াটা দেখেছিলাম, অ্যাসিটিলিনের সাথে পানি দিয়েছিলে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্গারিক সালফেট, আর হচ্ছে আমার 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়েছিল CH3CHO। এটা ছিল ইথাইন। ইথাইন থেকে উৎপন্ন হয়েছিল ইথানল। কি উৎপন্ন হয়েছিল? ইথানল। তাহলে এখানে আমরা মূলত কি পাই? অ্যালডিহাইডের প্রস্তুতি পাই। আচ্ছা, তাহলে আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি শিখে ফেলেছি। এখানে তোমাদের এই প্রস্তুতির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা সংজ্ঞা মুখস্থ করা। সেই সংজ্ঞাটা হচ্ছে ফরমালিন কাকে বলে। ফরমালিন কাকে বলে? ফরমালিন কাকে বলে এটা হচ্ছে আমার মুখস্থ করা জরুরি। এখন নাম হচ্ছে ইথানল, তাহলে শুরুর যৌগটার নাম কি হবে? মিথানল, যার সংকেত হচ্ছে HCHO। HCHO মিথানল। এই যে মিথানলের কয় পার্সেন্ট? 40% জলীয় দ্রবণ। এই মিথানলের 40% জলীয় দ্রবণকে আমরা বলছি ফরমালিন।
পরীক্ষায় প্রশ্ন আসবে ফরমালিন কি, তাহলে তুমি লিখবা মিথানলের 40% জলীয় দ্রবণকে আমি বলবো হচ্ছে মিথানেল। 40% জলীয় দ্রবণকে আমি মিথানলের 40% জলীয় দ্রবণকে আমরা কি বলবো? ফরমালিন। ফরমালিন কি কাজে ব্যবহার করা হয় ম্যাডাম? মাছে দেয় যাতে পচে না যায়, ফলে দেয় যাতে পচে না যায়। আসলে এই কাজে কি ফরমালিন আবিষ্কৃত হয়েছিল বা ফরমালিন কি আসলে প্রকৃত ব্যবহার এটা? না, আসলে প্রকৃত ব্যবহার ছিল ফরমালিনকে ব্যবহার করা হবে মৃত জীবদেহ বা প্রাণীদেহ সংরক্ষণের জন্য। যেমন একটা লাশ, একজন ব্যক্তি আল্লাহ না করুক কোনো আত্মীয় স্বজন যখন আমেরিকা বা সৌদি আরব বা দূরে দেশে মারা যায়, তখন সেই লাশটাকে যখন বাংলাদেশে পাঠানো হয় তখন ফরমালিন দিয়ে দেওয়া হয় যাতে এই প্রাণীটা সংরক্ষণ থাকে দীর্ঘদিন পর্যন্ত, নষ্ট হয়ে না যায়। আবার দেখা যাচ্ছে যে আমরা যখন ইনশাল্লাহ তোমরা যারা এখন ম্যাট্রিকে আছো ইনশাল্লাহ ইন্টারে উঠবে, তখন তোমরা বায়োলজি ল্যাবে যাবা, দেখবা ছোট ছোট জারে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদগুলো সংরক্ষণ করা আছে। প্রাণীগুলো আর কি দেখো ছোট ছোট প্রাণী উদ্ভিদ সংরক্ষণ প্রাণী সংরক্ষণ করা আছে, তাদের এই যে এই জীবদেহগুলো সংরক্ষণ করার জন্য কেমিক্যাল হিসেবে ফরমালিনকে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে কিছু অশুদ্ধ ব্যবসায়ী যেহেতু ফরমালিনটা বাজারে অ্যাভেলেবেল এবং দাম খুব কম, ফুড প্রিজারভেটিভ হিসেবে এটা ফুড প্রিজারভেটিভ দিয়ে খাদ্য সংরক্ষণ করতে খরচ বেড়ে যায়, তাই তারা তাদের নিজেদের খরচ বাঁচাতে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আমাদেরকে মেরে ফেলছে, আমাদেরকে ফরমালিন খাওয়াচ্ছে। তো যদিও আমাদের সরকার এর বিরুদ্ধে কিন্তু তাহলে আমাদের সরকার অবশ্য এদের বিরুদ্ধে আইন করেছে, দেখা যাক কতটুকু এটাকে বাস্তবে রূপ দিয়ে আমাদেরকে রক্ষা করতে পারে সরকার। তো এরপরে আমরা যেহেতু জেনে গেলাম ফরমালিন, অ্যালকোহল জেনে গিয়েছি, অ্যালকাইন জেনে গেছি, অ্যালডিহাইড জেনে গেছি, আজকে আমরা ফাইনাল যে আলোচনা সেটাতে চলে যাব, সেটা হচ্ছে জৈব অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ফর ইউ, জৈব অ্যাসিড। অ্যাসিডগুলোকে দুই ভাবে ভাগ করা হয়, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড যে অ্যাসিডগুলো এগুলো হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড। আর কিছু অ্যাসিড যেগুলো দুর্বল, প্রকৃতিতে উৎস থেকেই পাওয়া যায়, যেমন লেবু খাচ্ছ সাইট্রিক অ্যাসিড পাচ্ছ, আঙ্গুর খাচ্ছ, তেঁতুল খাচ্ছ টার্টারিক অ্যাসিড পাচ্ছ, কমলা খাচ্ছ ভিটামিন সি পাচ্ছ, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাপেলে ম্যালিক অ্যাসিড, এরকম আরও অনেক অ্যাসিড যেগুলো আমরা পাচ্ছি প্রকৃতি থেকে ন্যাচারালগতভাবে পাচ্ছি, সেই অ্যাসিডগুলো মূলত জৈব অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড। তো এই অ্যাসিড যেগুলো আমরা খেতেও পাচ্ছি, তো এই দুর্বল অ্যাসিড যেটা, সেই অ্যাসিডের কিন্তু থাকে হচ্ছে COH, এরকম একটা কার্যকারীমূলক থাকে, সেটাকে এইভাবেও লেখা হয়ে থাকে। তো এই যে কার্বক্সালিক মূলক, এই কার্বক্সালিক মূলকটা থাকলে অ্যালকাইলের সাথে কার্বক্সালিক মূলকটা যুক্ত হলে তাকে আমরা বলে থাকি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের সাধারণ সংকেত সাধারণত নরমালি লেখা হয় RCOOH, যেখানে R হচ্ছে CnH2n+1। এর অ্যাসিডগুলোর নাম যেমন আমি যদি প্রথমেই শুরু করি, এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড আগে বলা হতো, এখন ইউপিকে এর নাম হচ্ছে মিথানয়িক অ্যাসিড, নামের সাথে অয়িক অ্যাসিডটা যোগ হবে মিথানয়িক অ্যাসিড। পরেরটা হচ্ছে CH3COOH, এটার নাম হচ্ছে ইথানয়িক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা শিখে ফেললাম যে অ্যাসিডের নামের শেষে কি যুক্ত হবে, নয়িক অ্যাসিড বা অয়িক শব্দটা যুক্ত হয়ে তাদের নামকরণ হবে। এবার আমরা এর প্রস্তুতি শিখব, খুবই সহজ। খুবই সহজ। আমরা যে কিছুক্ষণ আগে ফরমালিন পেয়েছিলাম CH3 অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডকে জারিত করবে, উৎপন্ন হবে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড যেহেতু অ্যাসিড, এটি নীল লিটমাসকে লাল করবে, এটি যে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। যেমন আমি এই অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সাইট্রেট, লবণ হলো এটা, আর হচ্ছে পানি, সোডিয়াম সাইট্রেট আর
পানি। এটাকে এভাবে না লিখে তুমি চাইলে এভাবে লিখতে পারো CH3CO Na সোডিয়াম সাইট্রেট আর হচ্ছে পানি। এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে পানি। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য সে সবই প্রকাশ করবে, তবে দুর্বল। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস তোমাদের এখানে না শিখলেই না, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগার কি? এই যে আমরা যে অ্যাসিডটা পেলাম, এটার নাম হচ্ছে ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিড। এই ইথানয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ 4 থেকে 10। জলীয় দ্রবণকে ফরমালিন ভিনেগার বলা হয়। ভিনেগার বলা হয়। তাহলে আমরা কি জানলাম? যে ইথানয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলবো। প্রিয় শিক্ষার্থীরা, ভিনেগার, এই যে ভিনেগার, এই ভিনেগার কি কাজে ব্যবহার করে? আমাদের মা বাবা যারা রাঁধুনি আছে, খাবারও রান্না করে, কিন্তু বড় বড় শেফ হচ্ছে বাবারা আর কি, ছেলেরা। তো এই যে যারা শেফ, তারা দেখা যায় কি মাছ মাংসটাকে নরম সুস্বাদু করার জন্য ভিনেগারটাকে অ্যাড করে দেয়। অর্থাৎ মাছ মাংস ম্যারিনেটে ভিনেগার ব্যবহার করা হয়, আচারটাকে বেশি দিন সংরক্ষণ করার জন্য ভিনেগার ব্যবহার করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসে ভিনেগার কি। এবার আমরা যেটা চলে যাব তোমাদের বইয়ের টপিকস, সেটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, হাইড্রোকার্বন হতে অ্যালকোহল, অ্যালডিহাইড, ও জৈব অ্যাসিড প্রস্তুতি। হাইড্রোকার্বন যেখানে থাকবে শুধু কার্বন আর হাইড্রোজেন, আর কেউ থাকবে না। কে কে থাকবে? কার্বন আর হাইড্রোজেন। আর এই কার্বন আর হাইড্রোজেন সমৃদ্ধ যৌগ হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন আর হচ্ছে অ্যালকিন। তাহলে আমাদের কি প্রস্তুত করতে হবে? হাইড্রোকার্বন যৌগ হতে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। আমি হাইড্রোকার্বন হিসাবে বেছে নিলাম ইথাইনকে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2। এখান থেকে আমি একে একে অ্যালকোহল, অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড তোমাদেরকে প্রস্তুত করে দেখাবো। তো প্রথমে আমি নিলাম এইটার সাথে, অর্থাৎ ইথাইনের সাথে ইথিন। আমি নিয়েছি হচ্ছে ইথিন থেকে, অর্থাৎ অ্যালকিন থেকে, অ্যালকিন হতে আমরা এই তিনটা জিনিস প্রস্তুত করব। অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুত করব একে একে। তাহলে আমি নিলাম ইথিন। ইথিনের সাথে পানি দিব। কি কি লাগবে আমার? ফসফরিক অ্যাসিড, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার চাপ। উৎপন্ন হবে ইথানল। তাহলে আমার অ্যালকোহল শেষ, ডান, পেয়ে গেলাম ইথানল। এরপর রয়ে গেছে কি? অ্যালডিহাইড। আসো, এই যে উৎপন্ন ইথানল, এই উৎপন্ন ইথানলকে আমি জারিত করব শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে। উৎপন্ন হবে অ্যালডিহাইড, ইথানল। তাহলে আই হ্যাভ ডান অ্যালডিহাইড। এরপরে আমি উৎপন্ন অ্যালডিহাইডকে পুনরায় জারিত করব
সেম প্রসেসিং দিয়ে এখানে থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হবে আমাদের জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড। আমার জৈব অ্যাসিড ডান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, জৈব যৌগ খুবই মজার একটা জিনিস, যেখানে একটা চেইনের মতো চলে। অর্থাৎ ট্রেন যেমন একটা বগিতে উঠলে টেনে 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 প্রত্যেকটা বগিতে ট্রেনের শেষ মাথায় নিয়ে যায়, অথবা একটা চেইন টানতেছো টানতেছো শেষ মাথায় তোমাকে নিয়ে যাবে, এই জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি এরকম একটা মজার জিনিস যে তুমি এটাকে খেলতে পারবা, এটাকে নিয়ে খেলা করা যায়, এটাকে নিয়ে অনেক কিছু প্রস্তুত করা যায়। আমি নিলাম একজনকে, নিয়েছি ইথিনকে, আমি ইথিনকে নিয়ে প্রথমে গেছি অ্যালকোহলের বাড়িতে, বেড়ানো শেষ, খাওয়া দাওয়া শেষ, তাকে আবার নিয়ে আসছি, জারিত করেছি, তাকে নিয়ে চলে গেলাম কোথায়, অ্যালডিহাইডের বাড়িতে। অ্যালডিহাইডের বাড়িতে থাকা খাওয়া শেষ, এরপর আবার তাকে জারিত করে বললাম যে চল আরেকজনের বাসায় যাবো, তো তোকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে। তো ড্রেস চেঞ্জ করার জন্য তাকে জারিত করে দিলাম। জারিত করে আমি তাকে এবার জারিত করার পর ড্রেস চেঞ্জ করতে করতে শেষে আমরা চলে গেলাম কার বাড়িতে, ইথানোয়িক অ্যাসিডের বাড়ি, অর্থাৎ অ্যাসিডের বাড়িতে। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এইভাবে যে কোনো হাইড্রোকার্বন থেকে যে কোনো হাইড্রোকার্বনের প্রসেসিং করে তাকে আমরা জৈব অ্যাসিড পর্যন্ত নিয়ে যেতে পারি। এখন আমি কিন্তু এটা দেখিয়েছি অ্যালকাইন থেকে, তুমি এটা অ্যালকিকাইন থেকেও করতে পারবা, এটা তুমি অ্যালকিন থেকেও করতে পারবা, অ্যালকেন থেকেও করতে পারবা, সবার কাছ থেকেই পারবা। আমি আবার সেই প্রসেসিংটাও তোমাদের দেখাই দিচ্ছি। তাহলে খেয়াল করো, তুমি যদি বলো যে ম্যাডাম আপনি তো এটা অ্যালকিন থেকে দেখাইলেন, আপনি আমাকে এখন এটা অ্যালকেন থেকে দেখান, ওকে ডান, আমি তোমাকে সেটাও দেখাতে পারবো। তাহলে আমি এটা দেখাইছি কোথা থেকে, অ্যালকিনের বাড়ি থেকে গেছো কার বাড়ি পর্যন্ত, জৈব অ্যাসিডের বাড়ি পর্যন্ত। এখন আমি তোমাকে অ্যালকেন থেকে হাঁটা শুরু করব, অ্যালকেনকে নিয়ে হাঁটবো। তো আমি অ্যালকেন হিসাবে বেছে নিলাম এখানে ইথিনকে। ইথিনকে আমি ক্লোরিন দিব, একটু হালকা সূর্যওয়ালা কালার লাগবে, আলট্রাভায়োলেট রে আমি দিব ইউভি, দিলে এটা উৎপন্ন হবে CH3 CH2Cl, অর্থাৎ এখানে ছিল ইথিন, এটা যাবে ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, এটা হবে কি ইথাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইড বলা হয় একে। এই যে ইথাইল ক্লোরাইডের সাথে তোমাকে দিতে হবে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় দ্রবণ দিলে উৎপন্ন হবে CH3 CH2OH ইথানল, আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ইথানল আর সোডিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝখানে একটু বলি, এই যৌগটা আমি অ্যালকিন থেকেও পেতে পারি। কিভাবে দেখো, এটার সাথে আমি ব্রোমিন বা ক্লোরিন দিয়ে দিলেই হবে, এটাই উৎপন্ন হবে। অর্থাৎ এই অ্যালকিনের সাথে ক্লোরিন সংযোজন ঘটালেও তুমি এটা পাবা। তার মানে একই প্রসেসিং এ আমরা আবার অ্যালকিন থেকেও এটাকে প্রস্তুত করতে পারবো। তাহলে চলে গেলাম এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এরপরে দেখো তুমি, এরপরের রাস্তা তোমার চিনা, এই অ্যালকোহলকে জারিত করবা পটাশিয়াম ডাইক্রোমেট আর পানি দিয়ে, উৎপন্ন হবে CH3CHO ইথানল, অর্থাৎ অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডকে তুমি যদি আবার জারিত করো পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হবে CH3COOH ইথানোয়িক অ্যাসিড। তাহলে দেখো এই একই রাস্তা, অ্যালকেনকে ক্লোরিনেশন করে ইথাইল ক্লোরাইড পেয়েছো, ইথাইল ক্লোরাইডকে তুমি ক্ষারের সাথে বিক্রিয়া করে ইথানল প্রস্তুত করেছো, এবং অ্যালকোহলকে জারিত করে ইথানল অর্থাৎ অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডকে জারিত করে ইথানোয়িক অ্যাসিড। এটা কিন্তু আগের প্রসেসিংয়েও ছিল না? ছিল। আবার আমি তোমাকে বলছি যে এখানে তুমি অ্যালকিন নিয়ে যদি ক্লোরিনেশন করো, সেই ক্ষেত্রে তুমি সেম এই প্রসেসিংয়ে যেতে পারবে।
তাহলে দেখেছো জৈব যৌগ একটা মজার জায়গা, যেখানে আমি এক রাস্তা চিনে থাকলে, অলিগলি চিনে থাকলে আমি হেঁটে হেঁটে আমার গন্তব্য যে পৌঁছাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে সবাই জৈব যৌগ, সকল হাইড্রোকার্বন জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। লিসেন প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা কি বলেছি? সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন না। এখানে উদাহরণ আছে, এই যে ইথানয়িক অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল, দে অল আর জৈব অ্যাসিড। অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো সবই জৈব যৌগ, বাট এরা সবাই হাইড্রোকার্বন না। কারণ অ্যালকোহলে দেখো হাইড্রোজেন ছাড়া OH মূলক আছে, ও আছে, অক্সিজেন আছে। জৈব অ্যাসিডেও সেম একই, এখানে দুইটা অক্সিজেন আছে। অর্থাৎ যদি হাইড্রোকার্বনের সাথে অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বন ভিতরে অন্য কোনো মৌল এখানে থাকে, তাহলে সেগুলো কেবল জৈব যৌগের ভিতরে কাউন্ট হবে, কিন্তু সেগুলো হাইড্রোকার্বন হিসাবে কাউন্টেড হবে না। হাইড্রোকার্বন হবে কেবলমাত্র তারাই যেখানে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকবে। প্রিয় শিক্ষার্থীর, অধ্যায়টি মোটামুটি শেষ, ফিনিশ হয়ে গেছে। আমি চেষ্টা করব এই অধ্যায়ের উপর শুধুমাত্র প্রশ্ন বেসিকে কিছু ক্লাস নেওয়ার জন্য। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।